তো এগুলো হচ্ছে রোড ট্রিপে মানে খুব ভালো একটা কোয়ালিটি টাইম আমাদের স্পেন্ড হয়, এটা আমরা খুব চেরিশ করি। আমরা এখন রয়েছি NH44 এ, ইন্ডিয়ার লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ফ্রম শ্রীনগর ইন কাশ্মীর টু কন্যাকুমারী। হাজার হাজার কিলোমিটার পথ, অসংখ্য বাঁক, অসংখ্য মোড়, আর একটাই নেশা, স্টিয়ারিং হাতে রাস্তায় বেরিয়ে পড়ার। প্রশ্ন হলো, এই যাত্রা আমাদের কোথায় নিয়ে যাবে? কলকাতার চেনা গণ্ডি ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি ভারতের একেবারে দক্ষিণ প্রান্তের পথে, নিজেদের গাড়িতে, নিজেদের গতিতে, নিজেদের গল্প খুঁজতে। পশ্চিম ঘাটের পাহাড়, সবুজে মোড়া চা বাগান, কুয়াশা ঢাকা ভ্যালি, ঝর্ণা, জঙ্গল, ব্যাকওয়াটার, আর আরব সাগরের নীল বিস্তার, সব মিলিয়ে ঈশ্বরের নিজস্ব দেশ কেরালা। ঘুরে দেখব ভারতের শেষ প্রান্ত কন্যাকুমারী। সমুদ্রের ধারে ধারে ইস্ট কোস্ট রোড ধরে পৌঁছব পুদুচ্চেরি, আর সেখান থেকে ফিরব আবার ঘরের পথে। আজকের পর্বে আমরা শুরু করছি কলকাতা থেকে কেরালা অভিমুখে আমাদের রোড ট্রিপ। এই দীর্ঘ যাত্রাপথের রুটটি ঠিক কী হবে? গুগল ম্যাপসে ভরসা করা যায় কি? কতক্ষণ বা কতদিন লাগবে? রাস্তার কন্ডিশন কেমন? নিজের গাড়ি চালিয়ে অত দূর যাওয়া যাবে? আমাদের ড্রাইভের অভিজ্ঞতা কেমন হলো? এই সব তথ্য জানবার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখুন। আশা করি সব উত্তর পেয়ে যাবেন। চলুন একসঙ্গে যাত্রা শুরু করা যাক। একটা কুয়াশা মাখা সকালে গুড মর্নিং। কলকাতা থেকে চলে এসেছি 150 কিলোমিটার, আর প্রথম ব্রেক মানে আমাদের ব্রেকফাস্ট ব্রেকও অন্নপূর্ণাতে হয়ে গেল। এখন গাড়ি এগিয়ে চলেছে, ছুটে চলেছে বালেশ্বরের দিকে। রোদ্দুর এখনো ওঠেনি, 8:20 মতো বাজে। 150 কিলোমিটার ডান, হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ মোর কিলোমিটার্স টু গো। এসে গেছে সোনাকানিয়া বর্ডার, এই যে সামনে চেকপোস্ট। আমরা পশ্চিমবঙ্গ থেকে এবারের ট্রিপের আমাদের প্রথম রাজ্য উড়িষ্যায় ঢুকছি। উড়িষ্যায় আবার স্পিড রেস্ট্রিকশন খুব ভালো করে এনফোর্স হয়, খুব স্ট্রিক্টলি। সেই জন্য এখানে স্পিড লিমিট হচ্ছে 80, সেইটা মাথায় রেখে চলতে হবে। এসে গেছি বালেশ্বর। এটা হচ্ছে বালেশ্বরের সেই স্ট্রেচটা যেটা আদি অনন্তকাল ধরে তৈরি হয়েই চলেছে। এখন দেখছি যে বেশ অনেকটা তৈরি হয়ে গেছে। আমরা বছরখানেক পরে এলাম, তো গুড টু সি দ্যাট এই লাস্ট বছরে বেশ খানিকটা প্রোগ্রেস হয়েছে। এসে গেছে ডাইভারশনের জায়গা। এখন খালি বাকি আছে হচ্ছে এই রেল ক্রসিং এর ওপরে যে ওভারব্রিজটা, মানে এটা হচ্ছে বালেশ্বর থেকে নীলগিরি যাওয়ার লাইন, তো ট্রেন লাইন। তার ওপরে যে ওভারব্রিজটা, সেই ওভারব্রিজটা এখন তৈরি হচ্ছে। এখন রাস্তার একটা আপডেট দিয়ে দিই। কলকাতা থেকে বালেশ্বর আসার সময় জাস্ট দুটো ডাইভারশন রয়েছে। বালেশ্বরের ওপরে সব ফ্লাইওভারগুলো কমপ্লিট হয়ে গেছে, এক্সেপ্ট ফর দ্যাট রেল ইন্টারসেকশন, রেল গেটের ওপরে যে ফ্লাইওভারটা বাকি আছে। কিন্তু বালেশ্বর ছাড়ার পরে, মানে বালেশ্বর থেকে সরো, এই সরো থেকে ভদ্রক, অনেকগুলো ডাইভারশন রয়েছে, কারণ এই ফ্লাইওভারগুলো কনস্ট্রাকশন হচ্ছে। এইরকম আমরা এখন ভদ্রকের কাছে রয়েছি, এরকম একটা ফ্লাইওভার যেখানে কনস্ট্রাকশনের জন্য এখন স্পিড স্লো। এখানে কিন্তু অনেকগুলো এরকম ফ্লাইওভার পেলাম যেখানে এরকম কনস্ট্রাকশন চলছে। टोल भरो, सिर्फ टोल भरो, तो भी आजकल ये एनुअल पास है बोल के কিছুটা বাঁচোয়া, না হলে তো একদম পুরো জেরবার অবস্থা ছিল। টোল দিয়ে দিয়ে খালাস। এসে গেছে কটক, পেরোচ্ছি মহানদী। কলকাতা থেকে এক্স্যাক্টলি মানে আমাদের বাড়ি থেকে 434 কিলোমিটার, আর সময় হচ্ছে 12:25। হ্যাঁ, 12:25। এখন কটকে ঢুকছি, মহানদী পেরোচ্ছে। মানে ট্রেনে এলে বেশ সুন্দর একটা ফিলিং হয়, ঘাটাং 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 করে ট্রেন এই ব্রিজগুলো ক্রস করে, মানে বোঝা যায় যে কটক আসছে। পরপর 3টে ব্রিজ আছে, প্রথমটা ক্রস হয়ে গেছে, এটা সেকেন্ড, এরপরে আরেকটা আছে। বাঁ দিকে চলে গেল পুরী। যাবে নাকি পুরী? গোল্ডেন বিচেস, একদম চিন্তা করো না, আমরাও বিচে যাচ্ছি। এটা তো বঙ্গোপসাগরে যাবো না, এবার আরব সাগরে যাবো। মনে হচ্ছে ভুবনেশ্বরের ধর্মঘট হয়েছে, মানে পুরো জ্যামে জ্যামাক্কার। এই পুরো ফ্লাইওভার করেও জ্যামের থেকে কোনো অব্যাহতি নেই। লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়েছি ভুবনেশ্বরের রাস্তায়। যেতে যেতে হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্ট চোখে পড়লো, বেরিয়ে নামটা বলে দিচ্ছি, এখন মনে নেই নামটা।
এখনও খাবার আসেনি, খাবার এলে বুঝতে পারবো কোয়ালিটি কেমন। কিন্তু রেস্টুরেন্টের স্পেস তো বেশ ভালোই আছে, টয়লেটও রয়েছে, মোটামুটি ক্লিন, মানে একদম ঝাঁ চকচকে ক্লিন না হলেও কোয়াইট ইউজেবল। ভুবনেশ্বরের একটা মেইন প্রবলেম হচ্ছে যে চতুর্দিকে যে এমনভাবে ফ্লাইওভারটা, সেখান থেকে কোনো ভালো খাওয়ার জায়গা অ্যাক্সেস করতে গেলে আয়দার আপনাকে কনজেশনের মধ্যে নামতে হবে, না হলে আপনাকে ওয়েট করতে হবে শহরটা জাস্ট বেরোনোর জন্যে। ওড়িয়া জিমনি আর বঙ্গালী জিমনি পাশাপাশি আমরা খেতে দাঁড়িয়েছিলাম রেয়ার সাইড রাস্তায়, দুটো জিমনি, একটা উড়িষ্যার জিমনি আর একটা পশ্চিমবাংলার জিমনি। আমরা এখানে খেতে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে প্রাচী ফুড জাংশন অ্যান্ড রেস্টুরেন্ট, ধাবা জাংশন। খাবার দাবার ভালোই ছিল। ভুবনেশ্বর ক্রস করে ব্রহ্মপুরের দিকে যেতে এই NH-16টার বিউটি কিন্তু দারুণ হয়ে যায়। আস্তে আস্তে ছোট ছোট রোলিং হিলস, চওড়া সুন্দর, এখন 6 লেন রাস্তা হয়ে গেছে, ড্রাইভটাও দারুণ আনন্দের, আর আশেপাশের যে নৈসর্গিক দৃশ্য সেটাও খুব সুন্দর। কি বলো? 550 কিলোমিটার, 560 কিলোমিটার মতো আসা হয়েছে। রাস্তায় যেখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম সেখানে একটু টাইম লেগে গেল, একটু হাত পা চড়িয়ে খাচ্ছিলাম আর কি, একটু বেশি টাইম চলে গেল ওখানে। তো যাই হোক, ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। তো 550 কিলোমিটার চলে এসেছি, বিকেল প্রায় 3:30 বাজে, এই বেরোচ্ছি বালুগাঁও। আজকে যে আমরা বেরিয়েছি, আমাদের মানে ফাইনাল গন্তব্য তো ঠিক আছে যে কোথায় যাব, কত দূর যাব, কিন্তু জার্নির প্ল্যানিংটা একটু নড়বড়ে রয়েছে। এই জন্যে যে আজকে রাত্রিরে আমরা কি কোথাও হল্ট দেবো না সোজা একটা বড় ওভারনাইট ড্রাইভ করব। যখন বেরিয়েছি যে ডিস্টেন্স কভার করতে হবে, লম্বা ওভারনাইট জার্নির করাটাই ঠিক মানে দাঁড়াবে আর কি। কিন্তু এখনো অবধি ডিসাইড করে নি রাস্তায় কিরকম ফগ, পার্টিকুলারলি এখন শীতকাল তো রাস্তায় কিরকম ফগের পরিস্থিতি থাকে তার উপর ডিপেন্ড করবে। না হলে আমরা যেমন সাধারণত বেরোই আর কি, একবার বেরিয়েছি, অন্য সময় আমরা একটু দুপুর করে বেরোই, আজকে সকালবেলাই বেরিয়েছি, কিন্তু ডিস্টেন্সটা অনেকখানি যেতে হবে। তো মনে হচ্ছে একটা আবার লম্বা ওভারনাইট জার্নি হতে চলেছে। তবে এখনো ঠিক নেই, তবে যদি ফাটিয়ে ফগ হয় রাস্তায় চালাতে না পারি, তাহলে রাস্তায় মানে যেখানে দাঁড়াবো সেখানে রাত্রিরে একটা হল্ট নিয়ে নিতে হবে, আবার সকালে টানতে হবে। কিন্তু রাত্রিরে হল্ট নিলে আবার কালকে আরো আরেকটা লম্বা ড্রাইভ হয়ে যাবে। তো এখনো আনডিসাইডেড, দেখা যাক কিভাবে কি কোথায় কি দাঁড়ায় আর কি। আজকে আবার আমাদের সঙ্গে ভিআইপি অতিথি আছেন, তার আবার কমফর্টটাও খেয়াল রাখতে হবে। আমরা দুজন তো ওভারনাইট করতে করতে অভ্যস্ত। অবশ্য ভিআইপি অতিথি এই ছোট্ট জিমনি সিটিও লম্বা হয়ে টান এক ঘুম দিয়ে নিয়েছেন, মানে এর থেকে প্রমাণিত হয় যে রাত্রিরে হলেও তিনি ওখানে লম্বা টান ঘুম দিয়ে নিতে পারবেন। তো মোটামুটি যা দাঁড়াচ্ছে যে আবার একটা লম্বা ওভারনাইট হবে আর কি। ওই সামনে চিল্কা লেক, আমরা এখন ভারতের পূর্ব উপকূল বরাবর দক্ষিণ দিকে নামছি, আর এই যাত্রা আমাদের নিয়ে যাবে ভারতের পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে। মানে এই যাত্রায় আমরা যেমন দেখছি ইস্টার্ন ঘাটস, তেমনি দেখবো ওয়েস্টার্ন ঘাটস। যেমন আমরা ইস্ট কোস্টের পাশ দিয়ে যাচ্ছি, ইস্ট কোস্টও আমরা দেখবো, পরের দিকে দেখবো, তেমনি আমরা দেখবো ওয়েস্ট কোস্ট আর অ্যারাবিয়ান সি। এখন বাজে প্রায় বিকেল 5টা, আর সূর্য যদি সামনে ঠাহর করতে পারেন তাহলে আজকের মতো প্রায় টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। আমরা ব্রহ্মপুর ছাড়িয়ে এখন চলেছি ইছাপুরমের দিকে। আমরা ইছাপুরম ছাড়িয়ে আমাদের আজকে তৃতীয় স্টেট অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেছি। উড়িষ্যায় তো পেট্রোলের দাম যা আগে আমি বলেছিলাম কলকাতার থেকে প্রায় 2-3 টাকা কম, কলকাতায় 105 টাকার কাছে, উড়িষ্যায় 101, 102, অন্ধ্রপ্রদেশে পেট্রোলের দাম প্রায় 109। তো অবভিয়াসলি আমরা উড়িষ্যার লাস্ট পেট্রোল পাম্পে, আমরা উড়িষ্যায় ঢোকার সময় ফার্স্ট পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়েছি, আবার লাস্ট পেট্রোল পাম্পে ট্যাঙ্ক ফুল করিয়ে নিলাম, পুরো ট্যাঙ্ক ফুল করিয়ে আরামসে চা খেয়ে গাড়ির কাঁচ মুছে আবার রওনা হয়েছি। আর অবভিয়াসলি এসে গেছে অন্ধ্রপ্রদেশের প্রথম টোল। সত্যি কথা, আমরা যারা হাইওয়েতে রেগুলার যাই, লম্বা ড্রাইভে যাই, তাদের কাছে কিন্তু এই অ্যানুয়াল পাসটা গডসেন্ড। মানে ইন্ডিভিজুয়ালি টাকা দিয়ে বা ফাস্ট্যাগ থেকে পয়সা কেটে যদি ইন্ডিভিজুয়াল টোল ক্রস করা যায়,
সেটা অনেক কস্টলিয়ার দ্যান দিস অ্যানুয়াল ট্যাগ অবভিয়াসলি ইফ ইউ আর ইউজিং ইট। খালি বড় বড় কিছু প্রাইভেট এক্সপ্রেসওয়ে ছাড়া, মানে এক্সপ্রেসওয়ে যেগুলো NHAI এর আওতায় আসে না, যেমন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে, এইসব যেমন এগুলোকে ছেড়ে দিলে প্রায় ম্যাক্সিমাম কিন্তু টোল প্লাজাস আর কভার্ড, সো ইট ইজ আ গড সেন্ড। তো আপনারা যারা হাইওয়েতে লং ড্রাইভে বেরোন, অ্যানুয়াল পাস না করে থাকলে কিন্তু অবশ্যই করে নেবেন। গুড ইভিনিং, এখন রাত 8:45, আমরা 900 কিলোমিটার চলে এসেছি কলকাতা থেকে, আর ক্রস করছি বিশাখাপত্তনম বা ভাইজ্যাগ, ইন্ডিয়ার শিপ বিল্ডিং ক্যাপিটাল, আর আমাদের ইস্টার্ন নেভাল কমান্ডের হেডকোয়ার্টার্স বিশাখাপত্তনম ক্রস করছি। বিশাখাপত্তনম তো সকলেই জানেন, অনেকে ঘুরেওছেন, অনেকে ঘোরার প্ল্যান করছেন। ট্রেনে বা প্লেনে যেমন আসা যায়, নিজেদের গাড়ি করেও কিন্তু তেমনিই আসা যায়। মোটামুটি ওই ধরুন 15 ঘন্টা 16 ঘন্টায় যদি একটা লাঞ্চ, একটা ব্রেকফাস্ট আর একটা অল্প টি ব্রেক এরকম নিয়ে প্ল্যান করেন, তাহলে মোটামুটি কিন্তু রাস্তায় জ্যাম না পেলে 15-16 ঘন্টায় কভার করে দেওয়া সম্ভব। হ্যাঁ, এবার সিটিতে ঢুকতে গেলে, আমরা তো সিটির মধ্যে ঢুকছি না, এটা তো আমরা NH-16 দিয়ে ভাইজ্যাগ টেকনিক্যালি বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে সিটিতে ঢুকতে অবভিয়াসলি সিটির ট্রাফিক পড়বে। এবার কোন টাইমে আপনারা সিটির এখানে আসছেন সেইটাও ম্যাটার করে। তো এনিওয়ে, আপনি 16 ঘন্টা ধরে চললে আরামসে নিজেদের গাড়িতে ভাইজ্যাগ চলে আসতে পারেন। ভাইজ্যাগে তো অনেক কিছু ঘোরার, অনেক কিছু দেখার জায়গা রয়েছে। ফেমাস বিচ আছে, যেমন RK বিচ আছে, ঋষিকন্ডা বিচ রয়েছে, কৈলাসগিরি রয়েছে, ডলফিনস নোজ রয়েছে, INS কুরসুরা মিউজিয়াম রয়েছে। তাছাড়া আরো অনেক কিছু দেখার রয়েছে, সিংহাচলম মন্দির রয়েছে, আর তারপর আরাকু ভ্যালি তো রয়েছেই। বোরাগুহালু দেখে নিয়ে আরাকু ভ্যালি, বা সেখান থেকে আরাকু ভ্যালি হয়ে ওই মনোরম রাস্তা দিয়ে কোরাপুটও যাওয়া যায়, কিংবা কোরাপুট থেকে ফেরার সময়ও আসা যায়। তো দেখার এখানে কমতি নেই, পার্টিকুলারলি শীতকালে, বর্ষাকালেও খুব সুন্দর। তবে এবারের আমাদের যাত্রা ভাইজ্যাগ নয়, ভাইজ্যাগ ইজ নট ইভেন আ স্টপ ওভার। আমরা এখানে দাঁড়িয়েছিলাম রাত্রিরে খাওয়ার জন্যে। ভাইজ্যাগ থেকে অ্যারাউন্ড 45 থেকে 50 কিলোমিটার দূরে, মানে ভাইজ্যাগ থেকে বিজয়ওয়াড়ার দিকে এগোনোর সময় লেফট সাইডেই পড়বে, অ্যারাউন্ড 45 টু 50 কিলোমিটার দূরে। এখানে অ্যাকচুয়ালি অনেক পরপর অনেক রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে রানওয়ে 5 দ্য হাইওয়ে রেস্টুরেন্ট। এর গুগলে দেখলাম প্রচুর রিভিউ রয়েছে, পজিটিভ রিভিউজ। তো খাবার দাবার ভালো, অনেক বড় জায়গা, সব থেকে ভালো হচ্ছে একদম ক্লিন টয়লেটস। আর এদের স্পেশালিটি হচ্ছে ডিফারেন্ট সর্টস অফ আন্ধ্রা স্টাইল অফ মিলস অ্যান্ড বিরিয়ানিস, কিন্তু সব কিছুই পাওয়া যায়। আইসক্রিম পার্লার টার্লার সব রয়েছে, বিরাট বড় পার্কিং এরিয়া, আর একদম ক্লিন ঝাঁ চকচকে টয়লেটসটা খুবই ভালো লাগলো, যেটা হাইওয়েতে সব থেকে বড় দরকার। আর এই হচ্ছে এদের পার্কিং। Fourth bridge on river Godavari, Raja Mahendravaram. Good morning. দাক্ষিণাত্যে রাতের ড্রাইভ, এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 12:55। আমরা গতকাল স্টার্ট করেছিলাম, ডেট চেঞ্জ হয়ে গেছে, আজকে আমাদের সেকেন্ড ডে। আর আমরা কলকাতা থেকে এখন ঠিক 1100 কিলোমিটার দূরে রয়েছি একটা ব্রিজের ওপরে, এবং ব্রিজটা হচ্ছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরীর ওপরে, গঙ্গার পরেই গোদাবরী। আমরা সত্যি এবার দক্ষিণে চলে এসেছি, আর রাতের ড্রাইভ হচ্ছে পেরোচ্ছি, যেটা আগে বলা হতো রাজামুন্দ্রি। 11th সেঞ্চুরিতে রাজা নরেন্দ্র এই জায়গাটির নাম করেন রাজা মহেন্দ্রবরম। আর এর বিশাল হিস্টোরিক সিগনিফিকেন্স আছে। তাহলে চোলা ডাইনাস্টি, নিজাম, তারপরে গোলকোন্ডার যারা রাজত্ব করেছিলেন, ব্রিটিশরা তো অবভিয়াসলি রাজ করেছিল। তো ইট ডেটস ব্যাক আ লট অফ টাইম। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই গোদাবরী নদী, গঙ্গার পরেই গোদাবরী, 1465 কিলোমিটার লম্বা নদী। নাসিকের ত্র্যম্বকেশ্বরে যার উৎপত্তি, তারপরে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা হয়ে ফাইনালি আবার অন্ধ্রপ্রদেশে বিভিন্ন ডিস্ট্রিবিউটরির মধ্য দিয়ে এটা বে অফ বেঙ্গলে আবার ড্রেন করে যায়। নমস্কার, এখন রাত 2টো। এখনকার বিশেষ সংবাদ হলো, আমরা কলকাতা থেকে 1190, মানে প্রায় 1200 কিলোমিটার চলে এসে পৌঁছেছি এলুরু। ক্রস করছি এলুরু বিখ্যাত হচ্ছে কোলেরু লেকের জন্য। কোলেরু লেক হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনল্যান্ড ফ্রেশ ওয়াটার লেক, আর এশিয়ার লার্জেস্ট শ্যালো ওয়াটার লেক। আর এটা হচ্ছে যে আমাদের যে গোদাবরী আর কৃষ্ণা যে নদী আছে, তার বদ্বীপের মাঝে, মানে এদের যে ডেল্টা রিজিয়ন,
তা সেই বদ্বীপের মাঝে অবস্থিত একটি অতি সুন্দর মনোরম লেক। আর এই পার্টিকুলার সময় মানে শীতকালে এখানে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি দেখা যায়, আইবিস, তারপরে হচ্ছে ক্রেন, পেন্টেড স্টর্ক, আরো অনেক ধরনের পাখি, মানে বার্ড ওয়াচার্স প্যারাডাইস। শীতকালে মনে করেন আসবেন বা ঘুরে বেড়ান এদিকে, তাহলে একবার কোলেরু লেকটা অবশ্যই ঘুরে যাবেন। ভোর 3টে আমরা কৃষ্ণা নদীর উপরে, এর আগে পেরোলাম গোদাবরী, এখন কৃষ্ণা, পেরোচ্ছি বিজয়ওয়াড়া। থেকে বড় কথা হচ্ছে বিজয়ওয়াড়ার মধ্যে এখনো কোনো বাইপাস হয়নি, পুরো শহরটা পেরোতে হয়। এখন এই মাঝরাতে বা একদম ভোর ভোর ক্রস করে যাচ্ছি বলে এখন একদম ফাঁকা, সুষ্ঠুভাবে পেরিয়ে গেলাম। আস্তে আস্তে ভোর হচ্ছে, সকাল 6:30, 6:20। আমরা অঙ্গলের কাছে ইমার্জেন্সি এয়ার স্ট্রিপের ওপর দিয়ে দৌড়চ্ছি। এই যে আরেকটা ইমার্জেন্সি এয়ার স্ট্রিপ, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাইওয়েতে এইরকম ইমার্জেন্সি এয়ার স্ট্রিপ এখন অপারেশনালাইজ করা হয়েছে। আর আপনাদের লাস্ট আপডেট দেওয়ার পরে, বিজয়ওয়াড়ার আপডেট দেওয়ার পরে আমরা ঘন্টা 2-এর একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। বুঝতেই পারছেন গতকাল সকাল 5:30 থেকে চলছি, তো অবভিয়াসলি শরীরে একটু টায়ার্ডনেস আসে। তো সেটা কাটানোর জন্যে আমরা একটা জায়গায় পাম্পের পাশে গাড়ি দাঁড় করিয়ে 2 ঘন্টা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম গাড়ির মধ্যেই। গুড মর্নিং। দারুণ লাগছে সকালবেলাটা, চতুর্দিকে দারুণ লাগছে। আমরা সকালবেলা এখানে ব্রেকফাস্ট আর ফ্রেশন হতে দাঁড়িয়েছি আলাস কিচেন, অ্যাবাউট 100 কিলোমিটার বিফোর নেলোর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ জায়গাটা লাগলো, সুন্দর লোকেশন। বাইরেটা দেখুন, ওই যে রেলওয়ে লাইনের উপরে ব্রিজটা, এখান থেকে ফাটাফাটি লাগছে। সকালবেলা দাঁত মাজা ফাজা চলেছে, এখন হয়ে গেছে, এখন আবার ফাইটিং ফ্রেশ। কি ফাইটিং ফ্রেশ? তো ফাটাফাটি গন্ধ, দেখেই মনে হচ্ছে একদম অ্যাটাক করি। হ্যাঁ, এটা আবার ডালের ধোসা, এটা কিন্তু চালের ধোসা না, এটা ডালের ধোসা। যা ফাটাফাটি গন্ধ বেরিয়েছে না, আর আমরা ধরে রাখতে পারছি না। স্যাম্পল করে বলো। গ্রেট। তাহলে দারুণ চয়েস হয়েছে ম্যাডাম। আমাদের যেতে যেতে আমি একটা জিনিস রেকর্ড করছিলাম, ফট করে সুদীপ্তা দেখতে পেয়ে বললো এখানে দাঁড়াও। আমরা ঢুকে গেলাম। একটা লম্বা ব্রেক হচ্ছে, প্রায় ঘন্টা 1.5-এর ব্রেক হয়ে যাবে, কিন্তু ইট ইজ সিম্পলি ওয়ার্থ ইট আর কি। এখন চলুন একদম সাঁটিয়ে ব্রেকফাস্ট করা যাক। আজকে আমাদের সকালটা খুব ভালো শুরু হয়েছে, যদিও কাল রাত্রিরে আমরা কোথাও থামিনি। একটা জাস্ট পা ন্যাপ নিয়ে অংশুমান চালিয়েছে, হ্যাটস অফ টু হিম। সকালে আমরা একটু 7টা নাগাদই আমি একটা খুব ভালো খাবার জায়গা দেখলাম। আমাদের রোড ট্রিপের এইগুলোই ভালো লাগে, সকালবেলা যখন উঠে একটা ফ্রেশ মর্নিং এয়ার আসে না, যে কোনো ওয়েদারেই বলুন, সে গরমকালই বলুন, শীতকালই বলুন, বর্ষাকালই বলুন, ওটা খুব এনজয় করা যায়। আর আমাদের রোড ট্রিপের এটাই মজা লাগে, সত্যি কথা বলতে কি আপনারা সবাই এটা এগ্রি করবেন যে দেখুন, ব্যস্ততার জীবনে আজকাল আমাদের সবাই একটা ছাদের তলায় থেকেও, হ্যাঁ খেতে বসে হয়তো কথা হয়, অন্য সময় দিনের কথা হয়, কিন্তু এই গাড়িতে যেতে গিয়ে এই গাড়িতে গান চালানো থেকে আরম্ভ করে গল্প, আগেকার ট্রিপ শেয়ার করা, গানগুলোরও দেখবেন প্রত্যেকটা গানের পিছনে কত গল্প জুড়ে আছে। তো এগুলো হচ্ছে রোড ট্রিপে মানে খুব ভালো একটা কোয়ালিটি টাইম আমাদের স্পেন্ড হয়, এটা আমরা খুব চেরিশ করি। আপডেট দিয়ে নিই, 1420 কিলোমিটার, এখন বাজে সকাল 8টা। অবভিয়াসলি আমরা প্রায় ঘন্টা 1.5-2 ঘন্টা মতো একটা ব্রেকফাস্ট ব্রেক নিয়েছি, তাই এই গ্যাপটা হলো। আর তখন যেটা বলছিলাম যে আমরা নেলোরের থেকে 100 কিলোমিটার দূরে আছি, সেটা ঠিক তাই, কিন্তু যেটা খাবার জায়গায় যেটা দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে অঙ্গলে। আমরা আমাদের মেয়েকেও বলছিলাম, হ্যাঁ মানে এই টাইমটাই যেটা বললো যে বাড়িতে তো একসঙ্গে এক ছাদের তলায় থাকলেও নিজেদের মধ্যে কতটুকু দেখা হয়, কিন্তু এই যে গাড়ির ট্রিপ একসঙ্গে 30 ঘন্টা, 24 ঘন্টা, 40 ঘন্টা ড্রাইভ করে যাচ্ছে এক ছাদের তলায় এইটুকু জায়গার মধ্যে, এইখানে যে একটা আরো গভীর বন্ডিং হয়,
সেটা শুধু অনস্বীকার্য, মানে এটা একদমই ঠিক কথা বলছি সুদীপ্তা। আর আমাদের মেয়ে তো এখন বড় হয়ে গেছে, মেয়ের নিজস্ব আলাদা জীবন আছে, কিন্তু এই ট্রিপটা আমরা প্ল্যান করেছি, জানি ওর গাড়িতে আসতে একটু অসুবিধা হয় হয়তো, কিন্তু এই জিনিসটাই যে আমরা আরো একসঙ্গে একটা ফ্যামিলি মিলে একসঙ্গে টাইম স্পেন্ড করতে পারবো। যেমন যে যার মতন হয়তো কাজে ব্যস্ত, ও ছুটিতে বাড়ি এসছে, কিন্তু বাড়িতে এলে কি হবে, সে তো ওর কাজে ব্যস্ত, আমরা আমাদের কাজে ব্যস্ত। ছুটিতেই হচ্ছে আসল টাইম, যখন ফুল ফ্যামিলি বন্ড করবে। দারুণ সুন্দর লাগছে সামনেটা, এটা একটা কোনো রিজার্ভায়ার হবে। ওয়েদারটা কেমন একটু মানে কুয়াশাচ্ছন্ন মেঘলা টাইপের রয়েছে। এখন ডিসেম্বরের লাস্ট উইক আর কি, এই সপ্তাহেই পড়ছে 25শে ডিসেম্বর 2025। আমরা এগিয়ে চলেছি চেন্নাইয়ের দিকে। নেল্লো 12, বেঙ্গালুরু 410, চেন্নাই 185। সকাল 9:45, কলকাতা থেকে প্রায় 1550 কিলোমিটার দূরে। এখন আমরা পেন্না নদীর ওপরে, পেন্না বা পেনেরু, নেলোর ক্রস করছি, নেলোর সিটি ক্রস করছি। নেলোর সিটি এই পেন্না বা পেনেরু রিভারের পাড়ে গড়ে উঠেছে। কালকে ভাইজ্যাক ছাড়ার পরেও অল্প বিস্তর কিন্তু প্রচুর জায়গায় এরকম ডাইভারশন পেয়েছি ছোটোখাটো। তবে রাত্রিরে, মাঝরাত্রিরে, ভোর রাত্রিরে ক্রস হয়েছে বলে কোনো অসুবিধা হয়নি। এখন সকালে ট্রাফিক রয়েছে, কিন্তু এই জাস্ট নেলোর ছাড়ার পর দেখলাম এটা বেশ পর আসছে। মানে এখানে রাস্তা আর কি আপগ্রেডেশন হচ্ছে, বিভিন্ন রাস্তার ক্রসিংয়ে এরকম ফ্লাইওভার তৈরি হচ্ছে, সেই জন্যে একটার পর একটা এরকম করে যেমন হয় আর কি, ফ্লাইওভার তৈরি হলে যেমন পাশের সার্ভিস রোড দিয়ে গাড়িগুলোকে চ্যানেল করা হয়, তাই করা হচ্ছে। সুতরাং এখানে ন্যাচারালি স্পিড ড্রপ করে যাচ্ছে। চেন্নাই 135, তিরুচিরাপল্লী 454, মাদুরাই 585, কন্যাকুমারী 923। আমরা চলেছি NH16 এ, ন্যাশনাল হাইওয়ে 16, কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে। তিরুপতি, ব্যাঙ্গালোর, আমরা NH16 ছেড়ে দিলাম, সোজা চলে গেল NH16 চেন্নাই এর দিকে। এখান থেকে চেন্নাই মোটে 107 কিলোমিটার, আর আমরা এখন পশ্চিম দিকে ঘুরছি এই র্যাম্পটা নিয়ে। উই আর টার্নিং ওয়েস্ট টুয়ার্ডস ব্যাঙ্গালোর অ্যান্ড তিরুপতি। এখান থেকে তিরুপতি অ্যাবাউট 67 কিলোমিটার্স। কিরম লাগে কালকে যখন আমরা বেরিয়েছি বাড়ি থেকে বেরোলাম, তখন যে এই কিলোমিটারের এগুলো দেখাচ্ছে, তাতে লেখা ছিল চেন্নাই সাম 1700-1800। হ্যাঁ, সেটা এখন কমে চেন্নাই এখন কিছু কিলোমিটার 107। আমরা তিরুপতির আউটস্কার্টসে রয়েছি। এই যে হিলস দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে শেচাচলম হিলস রেঞ্জ, তার 7 নম্বর হিলে এই টেম্পলটা অবস্থিত। বলা হয় যে এই যে আমি ইয়েতে দেখিয়ে দিচ্ছি, আজকে তো হেজি হয়ে আছে, ক্লিয়ার ইয়েতে দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে 7টা হিলের পিক এমন ভাবে আছে, ওখানে শায়িত বিষ্ণুর রূপ দেখা যায়। এটা বলা হয় যে 8টা স্বয়ংভক্তা ক্ষেত্র আছে, মানে হচ্ছে এগুলোকে বলে সেলফ ম্যানিফেস্টেড টেম্পল। এগুলো হচ্ছে বিষ্ণু ভগবানকে অর্পিত। তার মধ্যে থেকে এই তিরুমালা ভেঙ্কটেশ্বরা টেম্পল হচ্ছে একটা। তিরুপতি আমরা জানি যে চেন্নাই থেকে খুবই কাছে, এটা হচ্ছে 150 কিলোমিটার দূরে, আর ব্যাঙ্গালোর থেকে 250 কিলোমিটার। পুরাণ অনুযায়ী গল্প হচ্ছে যে বালাজি মানে বিষ্ণু ভগবান নিজের বিয়ের জন্য, পদ্মাবতী দেবীর সাথে ওনার বিয়ের জন্য কুবেরের থেকে লোন নিয়েছিলেন, 1 কোটি ধার করেছিলেন, লোন নিয়েছিলেন কয়েন্সের, 11 মিলিয়ন গোল্ড কয়েন্সের। তো সেই লোনটাকে ফেরত দেওয়ার জন্যই ডেভোটিসরা, আমরা যে এত পুরো দেশ বিদেশ থেকে এত পিলগ্রিমস আসে, ডেভোটিস আসে, ওরা এই টেম্পলে এসে টাকা ডোনেট করে, অনেক দক্ষিণা দেন। তিরুপতি আমরা অতি অবশ্য নিশ্চয়ই দর্শন করতে আসব। তিরুপতি এই যাত্রায় আমাদের কপালে লেখা ছিল না, তাই হলো না, কারণ আমাদের হাতে সময় কম, অনেকখানি ডিস্টেন্স কভার করতে হবে অল্প কদিনে। যারা কলকাতা থেকে তিরুপতি দর্শন করতে আসেন বা এসেছেন তারা জানেন যে সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে রেনিগুন্টা জাংশন। কলকাতা থেকে চেন্নাই যে কোনো ট্রেনে এসে
আরামসে সকালে ট্রেন ধরে রেণিগুন্টা জাংশনে চলে আসা যায়, আর সেখান থেকে অনেক কনভেন্স পাওয়া যায়, গাড়ি পাওয়া যায় তিরুপতির জন্য। তো তিরুপতি আসাটা বড় কোনো ফ্যাক্টর নয়। আর কেউ যদি আমাদের মতো নিজেদের গাড়ি নিয়ে আসতে চান তারাও আসতে পারেন। তো তিরুপতি মোটামুটি কলকাতা থেকে ধরুন এই 1700 কিলোমিটারের জাস্ট একটু নিচে পড়বে টোটাল ডিস্টেন্স। এবার আমি বলি যে এই যাত্রায় আমাদের তিরুপতি দর্শন হলো না কেন। মানে আমরা বোকার মতো আগে থেকে রিসার্চ করিনি, আমরা জানতামই না যে তিরুপতিকে দর্শন করতে গেলে আগে থেকে অনলাইন টিকিটটা কাটতে হয়, যেটা 3 মাস আগে থেকে বুক হয়ে যায়। মানে 3 মাস আগে থেকে বুকিং খোলে এবং কয়েক ঘন্টা বা ডিপেন্ডিং অন পিক সিজন কিছু দিনের মধ্যেই ওই টিকিটটা বুক হয়ে যায়। খোলার সঙ্গে সঙ্গে বুক করে নেবেন, তাহলে লাইন কম হবে। যদি আগে থেকে টিকিট বুকিং না করে আসেন তাহলে এইখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের যেদিন দর্শন করতে যান চাইছেন সেই দিনের টিকিটটা আপনাদের বা টোকেন আপনাদের সংগ্রহ করতে হবে। সন্ধেবেলা লাইন 9টা-10টা থেকে চালু হয়ে যায় এবং সেই টিকিট কাউন্টার খোলে হচ্ছে রাত্রি 2-2:30 নাগাদ, এবং ভোর 5টার মধ্যে সেই টোকেন দেওয়া হয়ে যায়। এবং এই সময় ডিসেম্বর মাসে হচ্ছে বৈকুণ্ঠ একাদশী, এই সময় মানে এই ডিসেম্বরের এন্ডে হচ্ছে ম্যাক্সিমাম ভিড় হয় এখানে। এবার আমরা এখন এগিয়ে চলেছি চিত্তরের দিকে। আপনাদের রাস্তার আরেকটা আপডেট দিয়ে রাখি, নাইডুপেটা থেকে আমরা যে ডান দিকে ঘুরে গেলাম NH16 ছেড়ে NH71 ধরলাম, যেটা ব্যাঙ্গালোরের দিকে গেছে। তো সেটা নাইডুপেটা থেকে তিরুপতি অব্দি যে রাস্তাটা, সেটা কিন্তু 3 লেন দারুণ সুন্দর রাস্তা। তিরুপতি ক্রস করার পরে রাস্তাটার কিন্তু সম্প্রসারণ হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় ওই ফ্লাইওভার তৈরি হচ্ছে, 6 লেনিং এর কাজ হচ্ছে। তো তিরুপতি থেকে ব্যাঙ্গালোর মানে চিত্তরের দিকে যাওয়ার প্রায় 20-25 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই খারাপ। আজকে হেজ হয়ে রয়েছে, আমি গাড়ি দাঁড় করিয়ে একটু পাহাড়গুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের, যতটুকু দেখানো যায়। পাহাড়ের রক ফরমেশনগুলো কিন্তু অদ্ভুত। এই যে সামনের পাহাড়টার উপরে দেখো, কিন্তু দেখো কিরকম ভাবে মনে হচ্ছে কিছু রক ব্যালেন্স করে আছে। দেখো একদম উপরে ছোট্ট ছোট্ট রক ব্যালেন্স করে আছে। এই হচ্ছে শেষাচরম হিল রেঞ্জ, এটাই এগিয়ে গিয়ে ওই 7টা পিক, যার উপরে তিরুপতি বালাজি মন্দির রয়েছে তার 7ম পিকে। সামনের এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে, 2 সাইডে 2টো পাথরের টিলা, মনে হচ্ছে একটা ন্যাচারাল গেট পুরো। আমরা এই চিত্তুর ক্রস করছি এখন। চিত্তুর থেকে NH69 চলে যাবে ব্যাঙ্গালোরের দিকে। মানে কলকাতা থেকে যদি ব্যাঙ্গালোর আসতাম তাহলে প্রায় মেরে এনেছিলাম আর কি, কিন্তু এখনো আমাদের বেশ খানিকটা যেতে হবে। Exit the roundabout onto National Highway 40. Continue on National. লাঞ্চ খেতে দাঁড়িয়েছি হোটেল ময়ূরী গ্র্যান্ডে। আমরা যে ফুটে যাচ্ছিলাম তার অন্য ফুটে রিভিউ খুব ভালো দেখলাম, তাই দাঁড়িয়ে পড়লাম। সামনের ফ্যাসাডটা তো খুবই সুন্দর, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম সাংঘাতিক এ ক্লাস নয় কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে এটা পিওর ভেজ, কেননা এটা তিরুপতির রাস্তায় পড়ে। তো আমি নিয়েছি একটা সাউথ ইন্ডিয়ান মিল বা আন্ধ্রা মিল, আর এরা খাচ্ছি রুটি আর সবজি। চলুন গিয়ে একটু খাবারটা আপনাদের দেখাই। যে খাবারটা আমায় দিয়েছে এটা আমার পক্ষে খাওয়া অসম্ভব ব্যাপার, কিন্তু এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান থালি। এটা আমি জাস্ট এটা চেক করার জন্য নিলাম, সবই একটু একটু করে টেস্ট করে দেখবো, কিন্তু এটা মানে সাংঘাতিক ব্যাপার। এই একটা নিলে আমাদের 3 জনের খাওয়া হয়ে আরো বেশি হতো আর কি। টার্মিনাল এটা। ও ওয়েলকাম টু তামিলনাড়ু। এই যে আমরা তামিলনাড়ু ঢুকছি, বর্ডার ক্রস করলাম। মানে দেখতে দেখতে হোপফুলি ক্যামেরাটা ঠিক সময় অন করতে পেরেছি। এটা হচ্ছে আমাদের 3rd স্টেট। ওয়েস্ট বেঙ্গলের পরে আমরা ঢুকলাম ওড়িশা, তারপরে অন্ধ্রপ্রদেশ। নাও উই হ্যাভ এন্টার্ড তামিলনাড়ু, TN। এই যেটা হচ্ছে তামিলনাড়ু পুলিশের ফরেস্ট চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট, যেখান থেকে আমরা চিত্তর জাস্ট পেরিয়েই এই রাস্তাটা নিলাম আর কি। মেন হাইওয়ে যেটা ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছে ওটাকে ছাড়লাম, তারপর থেকে একদম সিঙ্গেল লেন রাস্তা, সরু রাস্তা। আমাদের ভয় মানে আমাদের যেটা মনে হলো যে এই রাস্তা দিয়ে গেলে তো অনেক টাইম লাগবে, কি করে টাইম কম দেখাচ্ছে। তারপর দেখলাম যে তামিলনাড়ু বর্ডারে পৌঁছলেই রাস্তাটা আবার 4 লেন হয়ে গেল। যদিও রাস্তার যে টার্ম্যাকটা অতটা ভালো না, ভাঙাচোরা, প্রবাবলি ইজ গোয়িং থ্রু সাম ফরেস্ট, কিন্তু ইট ইজ আ 4 লেন রোড, সো উই আর গুড। আমরা পেরোচ্ছি পালার নদী, রয়েছি ভেলোরে। আর এই যে রাস্তাটা যেটা গেছে ভেলোরের মধ্যে দিয়ে, এটা কিন্তু হাইলি কনজেস্টেড, মানে হেভিলি কনজেস্টেড। মানে কি নেই, ভেলোর শহর তো বাঙালির কাছে খুবই পরিচিত,
বহু লোক এখানে চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য আসেন সিএমসি ভেলোরে। আর তারপরে এই সিএমসির পরে তো এখন রিসেন্টলি কেন বহুদিনে ভিআইটি, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এই দুইয়ের জন্য ভেলোর বাঙালির কাছে সর্বজন বিদিত। আর এই চারিদিকে যে হিলস গুলো রয়েছে না, এই হ্যাঁ। সিটিটা কিন্তু পুরো হিলস দিয়ে সারাউন্ডেড। আচ্ছা, জাভাদি হিলস। জাভাদি হিলস আছে। এদিকে কলকাতা মানেই fun। এটা 1800 কিলোমিটার বেশি। 1800 কিলোমিটার এসে আমরা এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে 48 এ, NH 48, দিল্লি চেন্নাই বা চেন্নাই দিল্লি ন্যাশনাল হাইওয়ে। এখন আমাদের ডিরেকশন হচ্ছে টুয়ার্ড রেলি, মানে টুয়ার্ড কৃষ্ণগিরি। এখান থেকে ব্যাঙ্গালোর দেখালো হার্ডলি 112 কিলোমিটার, মানে ব্যাঙ্গালোরের প্রায় বুড়ি ছুঁয়ে আমরা বেরোচ্ছি আর কি। ওই যে সামনে সব উইন্ড টারবাইনের ব্লেড যাচ্ছে, এই যে বিরাট বিরাট ব্লেড। ভালো লাগছে দেখে। এখন বাজে দুপুর 3:45। কলকাতা থেকে এসে গেছি 1900 কিলোমিটার, আর পেরোচ্ছি ম্যাঙ্গো ক্যাপিটাল অফ ইন্ডিয়া কৃষ্ণগিরি। এই যে সামনে কৃষ্ণদেবরায়া হিলস। ডান দিকে চলে যাচ্ছে বেঙ্গালুরু, এখান থেকে 93 কিলোমিটার। Turn left toward National Highway 42, then turn right onto National Highway 42. In 600 meters, join with National Highway 44. তাহলে আমরা ব্যাঙ্গালোরের দিকে ঘুরলাম না, আমরা অন্য সাইডে সালেমের দিকে ঘুরে গেলাম। সালেম এখান থেকে 110 কিলোমিটার। আমরা এখন রয়েছি NH 44 এ, ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়ে, ইন্ডিয়ার লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ফ্রম শ্রীনগর ইন কাশ্মীর টু কন্যাকুমারী। 4000 কিলোমিটার লম্বা ন্যাশনাল হাইওয়ে NH 44, কাশ্মীর টু কন্যাকুমারী। এই এরিয়াটার সিনিক বিউটি খুব সুন্দর, দারুণ সুন্দর, পাহাড়ে ঘেরা। কিন্তু একটা বিরাট চোক পয়েন্ট আমরা ক্রস করলাম। আনফর্চুনেটলি আমার ছবি তোলা হয়নি। ওইখানে যে ঘাট ক্লাইনটা আছে না, সেটাকে ওরা মানে ভায়াডাক্ট করছে আর কি, লম্বা লম্বা পিলার ফেলে সোজা রাস্তা করছে। সেই জন্য ওখানে পুরো সব দিকের রাস্তা জুড়ে একদম জ্যাম হয়ে একদম কেলেঙ্কারি অবস্থা পুরো। থ্যাঙ্কফুলি আমাদের যে ফ্ল্যাঙ্কটা সেটা তাও মুভিং ছিল, অন্য সাইডে তো পুরো স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়েছিল। এই যে সামনে উইন্ড মিলে বিশাল ব্লেড, বিশাল ব্লেড। নিশ্চয়ই মাঝরাত্রিরে এখানে টানে আর কি। সন্ধে 6টা, ওডোমিটার বলছে আমরা এক্স্যাক্টলি কলকাতা থেকে 2000 কিলোমিটার চলে এসেছি। আর এখন বেরোচ্ছি সালেম, সালেম স্টিল প্লান্ট, যেখানে স্টেনলেস স্টিল তৈরি হয়। SS304 অনেকেই সবাই নাম শুনেছেন প্রায়, স্টেনলেস স্টিল। তার জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সালেম স্টিল প্লান্ট তার জন্য বিখ্যাত। তাছাড়া সালেম হচ্ছে টেক্সটাইল হাব। আর সাগু মানে সাবু আর কি, সাবুদানা প্রোডাকশনের জন্য ইন্ডিয়াতে ফেমাস, সাবুদানা আর টেক্সটাইলস। Highway 44. আর এই সালেম সিটি হচ্ছে থিরুমানিমুথারু নদীর পাড়ে অবস্থিত, থিরুমানিমুথারু। তো আমরা পেরোচ্ছি সালেম সিটি। এইখানে আমরা NH 44, যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়ে, তাকে টাটা বাই বাই করে আমরা NH 544 ধরে নেবো। NH 544 চলে যাবে কোয়েম্বাটোরের দিকে। আমাদের এখনো যেতে হবে 200 কিলোমিটার, এখনো 200 কিলোমিটার পর বাড়ি দেওয়া বাকি আছে। মানে টোটাল আমাদের কলকাতা থেকে এবারে জার্নি হবে 2200 কিলোমিটার। আমাদের যে আমরা যে টানি তাতে একটা লংগেস্ট। Meters, এই যে left আবার to National Highway আবার মধ্যখানে পুরো করছে। যাই হোক, এখন এই অবধি। এবার এই কি বলে গুগল ম্যাপসের দিকেই চোখ রাখি, কারণ এখান থেকে এই NH 44 থেকে 544 ধরতে হবে, মধ্যখানে একটা র্যাম্প ধরতে হবে। এইগুলো যে কোয়েম্বাটোর দেখাচ্ছে সামনে, তো সেটা আবার মিস হয়ে গেলে আবার আরেকটা বড় ঝামেলা। আর জেনারেটেড ট্রাফিক তো বিরাট বড় ব্যাপার, মানে একবার মিস হয়ে গেলে আবার যদি ঘুরে আসতে হয় তাহলে আর দেখতে হবে না।
তো এইবার এটা ছেড়ে এরপরে স্টেশন বলছি, এরপরে সিটি যেটা আমরা বড় সিটি যেটা আমরা পেরোবো সেটা হচ্ছে ইরোদ বা ইরোদে বা ইরোদ National Highway হয়ে 44 কোয়েম্বাটোর। 2 kilometers. কোয়েম্বাটোরেও শেষ নয়, আরও আমরা এগোবো কেরালার দিকে গুটি গুটি। কিন্তু আজকে আমরা কেরালায় ঢুকবো না, আজকে আমরা তামিলনাড়ুতেই থাকবো। তো কোথায় থাকবো সে তো পৌঁছলেই দেখতে পাবেন, জানতে পারবেন কোথায় থাকবো। এখনো ঠিক হয়নি, আমরা মানে রাস্তায় জরিপ করে নিয়েছি 2-3টে হোটেল, তো সেখানে গিয়ে দেখবো সেখানে গিয়ে থাকার কি ব্যবস্থা আছে। আমরা এই সালেম টোল প্লাজা পেরিয়েই এই জায়গাটা দাঁড়িয়েছিলাম। অনেক কিছু বিক্রি করছে, এই স্ট্যাচু ফ্যাচু আর ডাবের সংগ্রহ দেখুন, কত ডাব বিক্রি হচ্ছে, প্রচুর ডাব। এই মেকানিক্যাল কন্ট্রাপশনটা দেখুন, একটা ট্র্যাক্টরকে খুলে ওপরে বসিয়ে দিয়েছে, চাকাগুলো খুলে, আর তার চাকাগুলো নিচে, আর ওই চেন পুলি দিয়ে নিচে চলছে, হারভেস্টিং মেশিন। সন্ধে 7টা, ওডোমিটার বলছে 2070 কিলোমিটার এসেছি আমরা। এখন আমরা পেরোচ্ছি এরোদ বা এরোডে। এই সিটিটা হচ্ছে কাবেরী নদীর ওপরে, ভারতের 3য় বৃহত্তম নদী কাবেরীর ওপরে। আমরা দাক্ষিণাত্যের যে মেন নদীগুলো আছে তার সবকটাই কভার করে ফেললাম। বিজয়ওয়াড়ায় ক্রস করেছি কৃষ্ণা, তারপর রাজা মহেন্দ্রবরম বা রাজা মুন্ড্রিতে ক্রস করেছি হচ্ছে গোদাবরী, এখানে ইরোডেতে ক্রস করলাম কাবেরী। ইরোদকে বলা হয় হলুদের রাজধানী, মানে এখানে প্রচুর হলুদের ফলন, প্রোডাকশন হয়, টার্মেরিক ক্যাপিটাল বলা হয়। আর ইরোড হচ্ছে টেক্সটাইল, হ্যান্ডলুম, নিটওয়্যার এইসবের জন্যে ফেমাস, মানে টেক্সটাইল, হ্যান্ডলুম, নিটওয়্যার আর হলুদ। তো যাই হোক, এখন আমরা চলেছি কোয়েম্বাটুরের পথে। এখান থেকে কোয়েম্বাটুর মোটামুটি 100 কিলোমিটার। আমাদের ডিনারের আস্তানা রয়্যাল উদুপি। এই কোয়েম্বাটুরের আগে, কোয়েম্বাটুর থেকে 30 কিলোমিটার মতো আগে, আর ওইদিকে হচ্ছে অন্নপূর্ণা। 3টে ফ্লোর জুড়ে খাওয়ার ব্যবস্থা। আমরা রয়্যাল উদুপিতে ডিনারের জন্য দাঁড়িয়েছি, আর এখানে সব মিষ্টি আর ভাজা রাখা আছে, বিশাল কালেকশন। ইভেন রেস্টুরেন্টটা আপনাকে পরে দেখাবো, মানে ভেরি চলতি টাইপস অফ রেস্টুরেন্ট। অনেকজনই খেতে দাঁড়িয়েছে। এই যে রেস্টুরেন্টটা, এখানে বিশাল এরিয়া। আমাদের যেমনি কলকাতার ওখানে কোলাঘাটের মতন অনেক দোকান হয়ে গেছে, এখানেও পুরো লাইন করে দোকান আছে, জামা কাপড়ের, খাবার। ইভেন উল্টো সাইডে আপনি যদি জানলা থেকে দেখতে পারেন, একটা অন্নপূর্ণা করে বিল্ডিং আছে, 2টো ফ্লোরওয়ালা খাবার জায়গা। এই যে আমরা সবাই ফাইনালি খেতে বসেছি, মাশরুম আর রুটি নেওয়া হয়েছে, আর আমরা ফাইনালি ডিনার করছি। আমরা এই কোয়েম্বাটুর ছাড়ার সময় একটা বেশ ভালো জ্যামে ফেঁসেছিলাম। সেই জ্যামটা কিছু লোকালরা সাইডের একটা ভেতরের রাস্তা দিয়ে বেরোলো বলে আমরা তাদের পেছন করে বেরিয়ে এলাম আর কি। তো এখন আমরা ক্রস করছি কোয়েম্বাটোর। তো এখন বাজে 9:30, একটু টাইম বেশি লাগলো কারণ আমরা ওখানে রাস্তায় দাঁড়িয়ে রয়্যাল উদুপিতে আমাদের ডিনারটা সেরে নিলাম। সেরে নিয়ে ওই জ্যামে খানিকক্ষণ ফেঁসেছিলাম, খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কেননা প্রথম কথা জ্যামে দাঁড়াতেই গিয়ে দেখলাম যে 1 নম্বর লোক সাইড দিয়ে যাচ্ছে, তো ওদের পেছনে সাইডের হাওয়া করলাম। তারপরে এমন একটা জায়গায় কাটিং নিয়ে এসে আমাদের দাঁড়ালো, যেখান থেকে দেখলাম 2-3 জন লোকাল স্যাট করে একটা পুরো ভাঙা চড়ায় বড় রাস্তার মধ্যে ঢুকে গেল। তা আমরা আবার কোনো বিবেচনা না করে জাস্ট ওদের পেছন ধরে নিয়ে চলে এসেছি। আর আমরা এখন ক্রস করলাম কোয়েম্বাটোর। কোয়েম্বাটোরকে বলা হয় ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, বুঝলি না? কি নোয়াল নদী, NOYYAL, নোয়াল নদীর তীরে অবস্থিত কোয়েম্বাটোর হচ্ছে তামিলনাড়ুর মানে পপুলেশন নিয়ে বিবেচনা করলে তামিলনাড়ুর 2nd লার্জেস্ট সিটি আফটার চেন্নাই। তো এখানে অটো অ্যান্সিলিয়ারি, IT, এডুকেশন হাব, ফাউন্ড্রিজ, টেক্সটাইলস, অনেক কিছুর মানে ব্যবসা বাণিজ্য হয়, কলকারখানা আছে। তো বিরাট বড় সিটি। আমরা রয়েছি NH 544 সালেম থেকে কোচি ন্যাশনাল হাইওয়েতে। এখান থেকে পালাক্কাড়, ত্রিশূর হয়ে কোচি আর মাত্র 200 কিলোমিটার পথ, মেরে কেটে 4 ঘন্টা। না, আমরা আজ কেরালার দিকে এগোইনি। প্রায় 40 ঘন্টা টানা রাস্তায় একটা ভালো রেস্টের প্রয়োজন, এটা তো অবশ্যই একটা কারণ। কিন্তু আসল কারণ একটা দারুণ সুন্দর কিন্তু অদেখা পর্যটন কেন্দ্র ভ্রমণ
আর তারপর ঘন জঙ্গলের পথ ধরে কেরালায় প্রবেশ। এই সব চমক আপনাদের জন্য অপেক্ষা করছে আগামী এপিসোডগুলিতে। কোয়েম্বাটোর পার করে NH 544 ছেড়ে আমরা ধরি NH 83 কোকোনাট ক্যাপিটাল অফ তামিলনাড়ু পোলাচ্চি শহরের পথে। পোলাচ্চিতেই আজ আমাদের রাত্রিবাস। কলকাতা থেকে 2200 কিলোমিটার আর 41 ঘন্টা ড্রাইভের পর যাত্রার ইতি। যদি এখনো না করে থাকেন তবে আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আপনাদের প্রশ্ন ও মতামত কমেন্ট করে জানান। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ। আমরা স্বাস্তি হোটেলসে একটা রুম নিয়েছি। এই যে ঘরে ঢুকেই এটা হচ্ছে মেন বেড রয়েছে, চেয়ার টেবিল সব রয়েছে, আর ঢুকেই হচ্ছে ওয়াশরুম। একটা ওয়াশরুমে যা বেসিক অ্যামেনিটিস থাকে সবই রয়েছে। ওয়াশরুম থেকে এগিয়ে গেলে এই যে এখানে বড় বেড রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, ছোট কাবার্ড রয়েছে, চেয়ার টেবিল, লাগেজ রাখার জন্য জিনিস আছে। এসি রুম এটা, তো এসি চলছে, এখন গরমই লাগছে বেশ, যদিও শীতকাল। এই হচ্ছে বেসিক রুমটা, যথেষ্ট ফর ওয়ান নাইট। আমরা কাল সকালেই বেরিয়ে যাব। ক্লিন অ্যান্ড সিম্পল, ভালো।